কনিষ্ক, এমন কোনো ব্যাপার না। ব্যাস মহারানী, এটা আমার সিদ্ধান্ত, আর আমি আমার সিদ্ধান্ত নিয়েছি। বিলম্ব করার কোনো প্রয়োজন নেই। যদি গ্রহ নির্দেশ দেয় যে বিবাহ আগামী সপ্তাহে হবে, তাহলে এটাই ঈশ্বরের ইচ্ছে, আর আমাদের এটাকে সম্মান জানানো উচিত। এই বিবাহ আগামী সপ্তাহে পূর্ণিমাতেই হবে। বিবাহের প্রস্তুতি শুরু করা হোক। বিশ্বের দুটি বড় সাম্রাজ্য এক সম্বন্ধে আবদ্ধ হতে চলেছে। পৌরব রাষ্ট্রের ইতিহাসে এটা সবথেকে বড় উৎসব হবে। অভিনন্দন মহারাজ বমনি। বহু বছর পর অংশীদারি থেকে আত্মীয়ে পরিণত হয়ে আমি নিজেকে খুবই ভাগ্যবান মনে করছি। আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আমায় দেশদ্রোহী অপবাদ দিয়ে দণ্ডিত করা হয়েছে। এবার আমি চাই যে পৌরব রাষ্ট্র এটা জানুক যে একজন দেশদ্রোহী কি করতে পারে। আমি আপনার শর্ত পূর্ণ করেছি মহারাজ। এবার এটা আপনার ওপর যে আপনি আমার প্রস্তাব গ্রহণ করে আপনার সেনার এক ভাগ আমায় দিচ্ছেন কিনা। একজন শত্রুকে দমন করার জন্য তারই পুত্রকে সহায়তা আমি করতে পারবো না। তবে মহারাজ, সেই রক্তের সম্পর্কের কি হবে যে আপনার সঙ্গে সম্পর্কিত? আমায় হত্যা করার জন্য আপনি আপনার পুত্র রাজকুমার অম্বি কুমারকে পাঠিয়েছিলেন। আপনি কি জানেন সে এখন কোথায়? ওর কুশলে থাকার কোনো খবর আছে আপনার কাছে? আপনার মুখ এটাই বলছে মহারাজ যে আপনি বুঝতে পারছেন যে অম্বি কুমার এখন আমার বন্দী। এবার বলুন মহারাজ, যে পৌরবদের রক্ত ঝরানোর জন্য আপনি কি আপনার সেনা আমায় দেবেন, না নিজের আপনজনের রক্ত ঝরার অপেক্ষায় থাকবেন? এই অবস্থাতে আপনার পুত্র তক্ষশিলায় পৌঁছতে পারে। নিজের মৃত্যুকে আমন্ত্রণ জানিয়েছ পুরু। মহারাজ, না! মহারাজ! একমাত্র ওই জানে আমাদের পুত্র কোথায়। পুরু, কোথায় আমাদের পুত্র? আপনার পুত্র কোথায় আছে তা আমি আপনাকে বলতে পারবো না, কিন্তু যতক্ষণ আমি সুরক্ষিত আছি আপনার পুত্রও সুরক্ষিত থাকবে। আমি আপনার উত্তরের অপেক্ষায় আছি মহারাজ। পৌরবদের বিরুদ্ধে আপনি কি আমার সহায়তা করবেন না? খুব অদ্ভুত ব্যাপার এটা। আপনার ভাবতে এতটা সময় লাগছে? পৌরব রাষ্ট্র কি আপনার শত্রু নয়?
আপনার তো আমাকে সহায়তা করাই উচিত। তুমি কি জানো এত বছরের শত্রুতার পর আজ পর্যন্ত তক্ষশিলা পৌরব রাষ্ট্রের ওপর আক্রমণ কেন করেনি? তার কারণ হল ঝিলাম নদীর ধারা। এত বড় সেনা, অস্ত্র শস্ত্র, ঘোড়া, রথ, আরও জিনিসপত্র, এত কিছু নিয়ে ঝিলাম নদীর স্রোত অতিক্রম করে ওপারে যাওয়া কঠিনই নয়, অসম্ভব। শুধু কয়েকটা সৈন্যের একটা দল নিয়ে যাওয়া যেতে পারে। যেভাবে অনসূয়া এখানে এসেছিল যখন তুমি ওর গর্ভে ছিলে, কিন্তু পুরো সেনাকে ঝিলামের ওপারে নিয়ে যাওয়া তাদেরকে প্রাণ সংকটে ফেলার সমান। নিজের পুত্রের জন্য নিজের সৈনিকদের আমি প্রাণ সংকটে ফেলতে পারবো না। বুঝেছো তুমি? এত বড় সেনাকে ঝিলামের ওপারে নিয়ে যাওয়া কার্যত অসম্ভব। আপনার জন্য এটা অসম্ভব, কারণ ঝিলমের ধারা আপনার কাছে কেবল নদী মাত্র, কিন্তু আমার কাছে আমার মায়ের কোলের মতো, যেখানে আমি বড় হয়েছি এবং খেলা করেছি। ঝিলাম পার করার উপায় আমি খুঁজে নেব মহারাজ, কিন্তু আপনি কি আমার সহায়তা করবেন? আর যদি না করতে পারো তাহলে? তবে আমি আপনার পুত্রকে আপনার কাছে সুরক্ষিত পাঠিয়ে দেব এবং আমার প্রস্তাব নিয়ে ফিরে যাব। আপনি বিশ্বাস রাখতে পারেন আমার কথায়। তুমি অনসূয়ার পুত্র, এই জন্য এইটুকু বিশ্বাস তো করতেই পারি তুমি নিজের শব্দের মান রাখবে। শীঘ্রই পৌরব রাষ্ট্রের ওপর আক্রমণ হবে। সাবধানে থেকো অলিম্পিয়া। আলেকজান্ডারকে কখনো ভারতে যেতে দিও না। যদি ও ওর প্রতিপক্ষের মুখোমুখি হয় তাহলে সবকিছু শেষ হয়ে যাবে। ওই রক্ষক আলেকজান্ডারের স্বপ্ন কোনোদিনও পূরণ হতে দেবে না। এটাই আমার আসল গন্তব্য, ভারত। সোনার একটা পাখি। আরেকবার ভালো করে ভেবে নাও আলেকজান্ডার, আবার এমন যেন না হয় যে এরপরে আর ভাবার সুযোগই পেলে না, আর ফিরে আসারও। আপনি হয়তো ভুলে যাচ্ছেন মা, যে আপনি কাকে জন্ম দিয়েছেন। আমি হলাম জিউস দেবতার পুত্র আলেকজান্ডার, যার বিরুদ্ধে জেতা কঠিনই নয়, বরং অসম্ভব। যার নামের আতঙ্কেই সবাই অর্ধেক হেরে যায়। সেই জন্য চিন্তা আমার নয়, চিন্তা ওদের, যাদের দিকে আমি এগোচ্ছি। সবার প্রথমে আমরা পারস্য জয় করব, পরের গন্তব্য হবে সিরিয়া, আর তারপর মিশরে ম্যাসিডোনিয়ার বিজয় পতাকা উড়বে। তারপর আমরা যাব মেসোপটেমিয়া, আর সেটাও আমাদের অধীনস্থ করব। তারপর ব্যাবিলন, অক্টেরিয়া আর আফগানিস্তান।
আর তারপরে আমি অধীনস্থ করব আমার গন্তব্য। ভারত, সোনার একটা পাখি। শুনেছি ভারতে আমি সেই রক্ষকের মুখোমুখি হব যে নাকি আমার ভবিষ্যৎ বদলে দেবে। এবার আমিও দেখতে চাই কে সেই ভারতের রক্ষক যে জিউসের পুত্র আলেকজান্ডারের সামনে এসে দাঁড়াবে। আমাদের শত্রুর পুত্র আমাদের মিত্র হয়ে এসেছে। স্বয়ং বম্নির পুত্র এটা বুঝে গেছে যে না তো পৌরব রাষ্ট্র থাকার জন্য উপযুক্ত, আর না তো ওখানকার লোককে আত্মীয় বানানো যেতে পারে। এটাই কারণ এখন থেকে ও আমাদের সাথে মিলে আমাদের শত্রুকে শেষ করবে, আর ওই সেনা পার করে পৌরব রাষ্ট্র পৌঁছনোয় আমাদের সহায়তা করবে। আমরা পৌরব রাষ্ট্রকে একদম ধুলোয় মিশিয়ে দেব। তুমি যা করতে চলেছ পুরু, তার পরিণাম আমি জানি না, কিন্তু একজন মা অনুরোধ করছে আর আশা করছে আমার পুত্রের কোনো ক্ষতি তুমি হতে দেবে না। আমাদের গোটা দেশটাই একটা পরিবারের মতো, আর এই সম্পর্কগুলোই আমাদের পরিচয়। কিন্তু আজ দেখুন, পরিবারের মধ্যে প্রেমের স্থান শত্রুতায় বদলে গেছে। এবার আমি সেই শত্রুতাকে শেষ করে নতুন করে প্রেমের বীজ রোপণ করব। আমি থেকে আমরা হয়ে উঠব। আমার মায়ের অখণ্ড ভারতের স্বপ্নকে আমি অবশ্যই পূরণ করব। আপনি নিশ্চিন্ত থাকুন, অম্বিকুমার কেবল আপনার পুত্রই নয়, আমার ভাইও বটে। আমি আগেই আমার এক ভাইকে হারিয়েছি, এবার নতুন করে আর কাউকে হারাতে চাই না। আমি আপনাকে কথা দিচ্ছি যে আমি আপনার পুত্রকে সুরক্ষিত রাখব। এসো, বহু বছর ধরে চলে আসা এই শত্রুতার আগুনকে আজ প্রতিশোধ নিয়ে শান্ত করি। পৌরব রাষ্ট্রের ওপর আক্রমণের জন্য প্রস্তুত হও। ভালো হয়েছে মহারাজ বম্নি আমাদেরকে এখানে থাকার অনুমতি দেননি। আজ নয়তো কাল সত্যিটা সকলের সামনে চলেই আসতো। তারপর এখান থেকে তাড়াতাড়ি বেরিয়ে যাওয়াই ভালো হবে। চল।
ধন্যবাদ মহারানী অনসূয়া। আপনি শাস্তির হাত থেকে বাঁচিয়ে আমার অনেক উপকার করেছেন। আমার জীবনে খুব কম মানুষ আছে যারা আমার পাশে থেকেছে। আমি আপনাকে কখনো ভুলবো না। তোমার তো পুরুকে বলা উচিত নয় হস্তি, যে তোমাকে রক্ষা করার জন্য সমস্ত অপরাধ নিজের কাঁধে তুলে নিয়েছে। ছোট থেকে ও আমার জীবন নষ্ট করেছে। যদি একবার ও আমায় বাঁচিয়ে থাকে তাহলে কি এমন বড় কাজ করেছে? ওর তেমন কোনো যোগ্যতা নেই যে আমি ওকে মনে রাখবো। হস্তি তুমি ক্ষমা করবেন মহারানী, কিন্তু এসবে কোনো লাভ হবে না। আপনি আমাদের জন্য যা কিছু করেছেন তার জন্য আমি আপনার প্রতি কৃতজ্ঞ। এর থেকে বেশি আমরা আর কিচ্ছু চাই না। শুধু এখান থেকে যাওয়ার অনুমতি দিন। হস্তি, চল এখান থেকে। পরিস্থিতির মুখোমুখি না হয়ে সেখান থেকে পালিয়ে যাওয়া সব থেকে সহজ পথ হয়। কিন্তু সমস্যা থেকে যত দূরে যেতে চাইবে, সমস্যা ততই তোমার কাছে আসবে। আর একদিন তোমার সামনে এসে তোমার পথ আটকে দাঁড়াবে। এটাও একটা সত্য। আপনার কথা তাৎপর্য আমি বুঝলাম না। তাৎপর্য এটাই হস্তি, তুমি হয়তো চলে যাবে, কিন্তু একটা সত্য শুনে যাও হস্তি। তোমার পিতা রিপু দমনের হত্যা শিবদত্তশ্রী করেনি। তোমার পিতা রিপু দমনের মৃত্যুর পিছনেও সেই ব্যক্তিই আছে যে তোমাকেও দস্যু লোকের বিরুদ্ধে ব্যবহার করেছে, যে পুরু আর মহারাজ বমনির মধ্যে মতভেদ তৈরি করেছে, যে কখনো চায় না আমরা সবাই এক হয়ে যাই, যার নীতিই হলো বিভেদ তৈরি করে শাসন করা। তোমার পিতার মৃত্যুর পিছনে দারায়ুষ আছে। যা হয়েছে আর যা কিছু সত্য তাতে আর কিচ্ছু যায় আসে না। আমি শুধু এইটুকু জানি যে হস্তির পিতা আপনার পরিবারের জন্যই মারা গেছে। চল হস্তি। হস্তি চল। হস্তি, এতে কোনো সন্দেহ নেই যে তোমার পিতার প্রতি তোমার ভালোবাসা নিঃস্বার্থ। আর এটাও জানি যে আমার কথা তোমার একটুও বিশ্বাস হবে না। কিন্তু হস্তি, আমি চাই যে এখান থেকে চলে যাওয়ার আগে তুমি নিজে বিষয়টার খোঁজ করো যে তোমার পিতার সঙ্গে কি হয়েছিল। তুমি সেই রিপুদমনের পুত্র হস্তি যে আজীবন পৌরবরাষ্ট্রকে রক্ষা করেছিল। তাই তোমার জানা অত্যন্ত আবশ্যক হস্তি যে বাস্তবে রিপুদমনকে হত্যা কে করেছিল। না হস্তি, আমি চাই না তুই এক মুহূর্তের জন্যও এখানে থাক। মহারানী আবার আমাদের বিপদে ফেলার প্রয়াস করছেন। তাড়াতাড়ি চল এখান থেকে হস্তি, চল তাড়াতাড়ি। হস্তি, বিবাহের রাতটাই যেন পৌরব রাষ্ট্রের রাজকীয় বংশের অন্তিম রাতে পরিণত হয়। এমন এক রাত যার কোনো ভোর হয় না। তুমি রোজ আমাকে চিঠি লিখবে, আর মনে রেখো, যেদিন তোমার চিঠি আমার কাছে পৌঁছবে না, আমি নিজে পৌঁছে যাব তোমার কাছে। তখন আমায় না কোনো যুদ্ধ আটকাতে পারবে, আর না তুমি। এবার আলেকজান্ডার সেই নাম অর্জন করবে যে ইতিহাস আপনার নামও সবসময় মনে রাখবে।